দেখুন, যেটা জয়শঙ্কর বাংলাদেশ থেকে ফিরে যাওয়ার পর চেন্নাইতে একটা ইন্টারাকশনে বলেছিলেন যে বাংলাদেশটাকে দেখতে হবে কমন সেন্সের ভিত্তিতে। মানে যিনি কূটনীতিটাকে বলেছিলেন কমন সেন্স। কমন সেন্স হচ্ছে বাস্তবতা, যেটা আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে নেই। তারা কর্মকাণ্ড করতেও পারছেন না, নিষিদ্ধ। ফলে একটা স্বাভাবিক, তার একটা স্বাভাবিক লজিক্যাল একটা পরিণতি আছে, কনক্লুশন আছে সমস্ত ঘটনার। তাতে সম্ভাব্য বিএনপি বা জামায়াত যে কেউ ক্ষমতায় আসতে পারে। কিন্তু ফলে যারা আসতে পারে তাদের সঙ্গে, প্রত্যেকের সঙ্গে ভারত সরকার যোগাযোগ তো আগেও ছিল, যোগাযোগ থাকবেও, এবং যোগাযোগ তারা রাখছেন। কারণ যদি তারা ক্ষমতায় আসেন তাদের সঙ্গে তো ভারতকে কাজ করতে হবে। সেক্ষেত্রে ভারতের দিক থেকে কোনো শর্ত আমি বলবো না। ভারতের পক্ষেও তো দীর্ঘকাল আওয়ামী লীগকে ভারতের মাটিতে অবস্থান করতে দেওয়াটা, তারাই বা কি করবেন? তাদের তো রাজনৈতিক মানুষ, তারা রাজনীতি তো করবেন। ফলে তা একটা জিনিস তো মেনে দেখেছেন নিশ্চয়ই, যতগুলো প্রেস কনফারেন্স বলতে যা বোঝায় যেগুলো হয়েছে, সেগুলোতে কোথাও কিন্তু আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিএনপি কে কোনো আক্রমণ করেন। আক্রমণ করেছেন ইউনূস এবং সন্ত্রাসবাদীদের, সেখানে জামায়াত ইসলামের নাম হয়নি। আপনাদের নির্বাচনে তো একটা জটিল ব্যাপার আছে, হ্যাঁ ভোট না ভোট। হ্যাঁ ভোটের পক্ষে ইউনূস এবং তার যারা সাঙ্গপাঙ্গ চেলা সাঙ্গাতরা তারা প্রচার করছেন, এবং এই হ্যাঁ ভোট পাস হলে কি কি হবে সেই প্রতিক্রিয়াটা আমাদের বিভিন্ন আইনজ্ঞদের সঙ্গে আপনি পরামর্শ যদি করেন তাহলে অনেক ভালো জানতে পারবেন। জুলাই সনদে হ্যাঁ হলে কি কি বাংলাদেশে পরিবর্তন হবে। আমার নিজের ধারণা বাংলাদেশে একটা অন্য নামে বাকশাল হবে আর কি, কিন্তু অন্য নামে। কিন্তু ওটা আমার ধারণা, আমি ভুল হতে পারি, কিন্তু সেটা জন্য বলছি কোনো সংবিধান বিশেষজ্ঞ যদি ওটা ব্যাখ্যা করেন সেটা অনেক ভালো হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে সঙ্গেই যারা জয়লাভ করবেন তারা সরকার গঠন করতে পারবেন কিনা, জুলাই সনদের কিছু ধারা আছে যে ধারাতে, যেগুলো আগে বাস্তবায়ন করতে হবে। ওই সংবিধান সভা নামক একটি সভা হবে, যেখানে সাংসদরা থাকবেন, কিন্তু সরকার নয়। প্রথমে একজন সভাপতি হবেন, তার একজন উপসভাপতি হবেন, স্পিকার ডেপুটি স্পিকার নয়। ফলে তারা এবার সেই হ্যাঁ ভোটের যে সুপারিশগুলো যেটা পাস হয়ে এলো সেটাকে রাখল করবে। বাংলাদেশে অতীতে যতগুলো রেফারেন্ডাম হয়েছে, এর জিয়াউর রহমানের সময় হয়েছে, তিনি 100 ভাগ ভোট পেয়েছিলেন। এরশাদও পেয়েছিলেন 90-95%, কিন্তু টাইম ম্যাগাজিন লিখেছিল আসলে 20% মানুষ ভোট দিয়েছিল, কিন্তু ওটাকে জোর করে 96 দেখানো হয়েছিল। এবারে কি হবে না হবে সেটা আগাম ভবিষ্যৎবাণী করছি না, সেটা ভোটের দিন দেখলেই বুঝতে পারবো। যে তবে হ্যাঁ ভোটটাকে পাশ করানোর জন্য সর্বশক্তি প্রয়োগ করবেন ইউনূস, এ বিষয়ে কোনো সন্দেহ নিশ্চয়ই, তার কোনো স্বার্থ আছে। লাহিড়ী, এই প্রশ্নটা যে উইবন নিউজের সঙ্গে সাক্ষাৎকারে শেখ হাসিনাকে করা হলো, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। মানে আমি খুব চমৎকৃত যে সরাসরি এই প্রশ্ন তাকে করা হলো যে ঢাকায় ল্যান্ড করে আপনার প্রথম অগ্রাধিকার প্রায়োরিটি কি হবে, এবং শেখ হাসিনা জবাব দিলেন। কিছু কি ঘটছে যে কারণে ভারতের সংবাদ মাধ্যম এমন প্রত্যাশা করছে? ধন্যবাদ। প্রথমেই বলবো যে যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলেন যে বর্তমান বাংলাদেশ সরকার রুষ্ট হয়েছে শেখ হাসিনাকে প্রকাশ্য সাংবাদিক বৈঠক করতে দেওয়ার জন্য, যদি অডিওর মাধ্যমে করেছেন তাহলেও, কিন্তু বাংলাদেশ যে সরকার, সেই সরকার তো এখন আর কিছুদিনের মধ্যে সেই সরকার সাবেক সরকারে রূপান্তরিত হওয়ার কথা। 12ই ফেব্রুয়ারি যদি সঠিক ঠিকঠাক নির্বাচন হয়। ফলে ভবিষ্যৎ তো আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরেই রাজনীতি করতে হবে, তার হচ্ছে একটা পথ খোলা। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আজকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা, এটা বলা দরকার। ভারতের আজকে পার্লামেন্টের বাজেট অধিবেশন শুরু হয়েছে, এবং এই বাজেট অধিবেশনের শুরুর প্রথম দিনে যে শোক প্রস্তাব পাঠ করা হয়, তাতে লোকসভার স্পিকার এবং রাজ্যসভার যিনি চেয়ারম্যান, যিনি ভারতের উপরাষ্ট্রপতি, তারা দুজনেই, যে 9 জন সাংসদের মৃত্যুর সঙ্গে সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতেও একটি শোক বার্তা পাঠ করেছে। এবং শোক বার্তা পাঠ এবং তারপরে প্রত্যেকে উঠে তার অনুরোধে খালেদা জিয়ার তার যে প্রতি সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে সমস্ত সাংসদরা উঠে দাঁড়িয়ে 2 মিনিট নীরবতা পালন করেছেন, উভয় রাজ্যসভা এবং লোকসভায়, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। এটা নিঃসন্দেহে একটা বাংলাদেশের জন্য একটা বার্তা, নির্বাচনের ঠিক আগে। এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে স্পিকার ওম প্রকাশ বিড়লা এবং রাধাকৃষ্ণন যিনি চেয়ারম্যান, তিনি যে শোক বার্তা পাঠ করেছেন, তাকে মহামহিম বলে উল্লেখ করেছেন।
এবং একই সঙ্গে তাকে বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি দলের চেয়ারপারসনের এই নিহত হওয়ার ঘটনায় আমরা বাংলাদেশ সরকার এবং ওখানকার মানুষের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি ভারতের পক্ষ থেকে। এবং তার সঙ্গে বলা হয়েছে তার নেতৃত্বে তিনি 3বারের প্রধানমন্ত্রী, প্রথম মহিলা প্রধানমন্ত্রী, এবং তার সময় ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক যে তিনি যে উদ্যোগ নিয়েছিলেন যে সম্পর্কটাকে উন্নত করার জন্য, সেইটা তার স্মরণ করা হয়েছে এই শোক বার্তায়। ফলে এটা নিঃসন্দেহে প্রধানমন্ত্রী বিএনপি মোদী যে শোক বার্তা পাঠিয়েছিলেন সেখানেও তো এই বিশেষভাবে খালেদা হ্যাঁ, জিয়ার মানে এটা ভারতের আর কি ঘোষিত, আপনি বলতে পারেন ঘোষিত লাইন, যে বিএনপি বা তার নেত্রী সম্পর্কে যে শোক প্রকাশ, এবং ভারতের পার্লামেন্টে এবং সর্বদলীয় সকল দলের সাংসদরা সেই শোক বার্তায় নীরবতা পালন করেছেন। ভারতে সবসময় বাংলাদেশের ব্যাপারে কিন্তু একটা সর্বসম্মতি থাকে, সেটা আওয়ামী লীগ থাকার সময়ও ছিল। আপনি দেখেছেন স্থল সীমান্ত চুক্তি পাস হয়েছিল, কোনো একজনও বিরোধিতা করেননি। আপনাদের রাজনীতিতে সেটা দেখা যায় না সাধারণত। এখন আপনি বলতে পারেন এটার সঙ্গে যদি ভিয়নের ইন্টারভিউটাকে যদি যুক্ত করেন, তাহলে মানে কানেক্টিং দ্য ডটস বলে যেটা বলা হয়ে থাকে, কানেক্টিং দ্য ডটস, সেখানে শেখ হাসিনা আপিল করছেন যে তিনি এটাও বলেছেন সেই ইন্টারভিউতে যে বিরোধী দল ছাড়া গণতন্ত্র শক্তিশালী হয় না। এখন সে নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু তিনি বলছেন গণতন্ত্র, যে কারণে, এবং তিনি এটাও বলেছেন যে বিএনপি নেতৃত্বে সরকারে ছিলেন, আমরা বিরোধী দলে ছিলি, বা আমরা সরকারে থাকাকালীন বিএনপি বিরোধী দলে ছিল। তো এইভাবেই গণতন্ত্র বিকশিত হয়। ফলে সেই কারণে তিনি আবেদন করেছেন যাতে আগামী দিনে যদি বিএনপি জেতে, সেটা বলেছেন যদি বিএনপি জয়লাভ করে, তাহলে তার আপিল রইল যে আওয়ামী লীগকে যেন রাজনীতি করতে দেওয়া হয়। এবং সেটা তার মানে মেনেই নেওয়া গেল যে ভোটটা প্রায় হতে চলেছে এবং সেই ভোটে বিএনপি ক্ষমতায় আসতে চলেছে, এবং সেই বিএনপির প্রতি তিনি কিন্তু আবেদনটা বর্তমান ইউনূস সরকার বা জামায়াত ইসলামী এদের প্রতি করেননি। তো এটা নিঃসন্দেহে একটা তাৎপর্যপূর্ণ দিক। এখন রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না, অনেকে মনে করে থাকেন সব শেষ। আমি মনে করি শেষ নাহি যে, শেষ কথা কে বলবে, তাই না? রবীন্দ্রনাথের কথায় শেষ নাহি যে, তো সুতরাং শেষ কিছু হয় না। কারণ একটা আদর্শবোধের রাজনৈতিক দলের সাময়িক শক্তি ক্ষয় হতে পারে, কিন্তু তাদের শক্তি সবসময় থাকবে। যেমন বিএনপির একতা ছিল, অনেকে বলতেন বিএনপি শেষ। বাংলাদেশিরা খুব সহজেই কিন্তু একটা অ্যাডজেক্টিভ যুক্ত করেন, বিএনপি তো শেষ, জামায়াত তো নিষিদ্ধ শেষ, কিন্তু আসলে তাদের এটা আমরা দূর থেকে বুঝি যে তিনটি আদর্শগতভাবে ভিন্ন আদর্শে বিশ্বাসী তিনটি দল, তাদের অস্তিত্ব বাংলাদেশের রাজনীতিতে সব সময় থাকবে। সংখ্যায় তারা 0 হতে পারেন, সংখ্যায় তারা 7 হতে পারেন, সংখ্যায় কিছু না হলেও 100 হতে পারেন, যেটা যাই ঘটুক আর কি। যেমন বিএনপি আজকে তো কেউ ভাবতে পারছিলেন না কিছুদিন আগেও যে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে, বা জামায়াত, দুটোই সম্ভাবনা এখন উজ্জ্বল বলে মনে হচ্ছে বা দেখা যাচ্ছে, যদি নির্বাচনটা হয় ঠিকভাবে। মানে তার মানে কি ভারতে একটা উৎসাহ তৈরি হয়েছে এবং সেই উৎসাহের জের গিয়ে শেখ হাসিনার ভেতরেও মানে একরকমের মানে পড়েছে, যে কারণে মানে সেই সমীকরণটা যে নির্বাচন হচ্ছে এবং নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসছে এবং তারেক রহমান এবং বিএনপির মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা উঠে যাবে এবং আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে। এ কথাটা তো তারেক রহমান ফিরেছেন পর থেকে বা ফিরবেন বলার পর থেকে আলোচিত হচ্ছে যে ভারত সরকার এই শর্তেই তার ফেরার ব্যাপারে এক রকমের উৎসাহ দেখিয়েছেন, সমর্থন দিয়েছেন। এমনকি জামায়াতে ইসলামীর নেতা সৈয়দ মোহাম্মদ তাহের তিনি কিন্তু সারা বাংলাদেশ জুড়ে নির্বাচনী প্রচারণায় বলছেন যে 3 শর্তে ভারত তারেককে ফিরতে দিয়েছেন, তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে ফ্যাসিবাদীদের বাংলাদেশে পুনর্বাসিত করা, মানে আওয়ামী লীগকে ফিরতে দেওয়া। মানে ভারত তার মানে তারেক রহমানের সঙ্গে তাদের আলাপচারিতার উপর ভরসা করছে। দেখুন, যেটা জয়শঙ্কর বাংলাদেশ থেকে ফিরে যাওয়ার পর চেন্নাইতে একটা ইন্টারাকশনে বলেছিলেন যে বাংলাদেশটাকে দেখতে হবে কমন সেন্সের ভিত্তিতে। মানে যিনি কূটনীতিটাকে বলেছিলেন কমন সেন্স। কমন সেন্স হচ্ছে বাস্তবতা, যেটা আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে নেই, তারা কর্মকাণ্ড করতেও পারছেন না, নিষিদ্ধ। ফলে একটা স্বাভাবিক তার একটা
স্বাভাবিক লজিক্যাল একটা পরিণতি আছে, কনক্লুশন আছে সমস্ত ঘটনা, তাতে সম্ভাব্য বিএনপি বা জামায়াত যে কেউ ক্ষমতায় আসতে পারে। কিন্তু ফলে যারা আসতে পারে তাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে ভারত সরকার যোগাযোগ যোগাযোগ তো আগেও ছিল, যোগাযোগ থাকবেও, এবং যোগাযোগ তারা রাখছেন, কারণ যদি তারা ক্ষমতায় আসেন তাদের সঙ্গে তো ভারতকে কাজ করতে হবে। সেক্ষেত্রে ভারতের দিক থেকে কোনো শর্ত আমি বলবো না। ভারতের পক্ষেও তো দীর্ঘকাল আওয়ামী লীগকে ভারতের মাটিতে অবস্থান করতে দেওয়াটা, তারাই বা কি করবেন? তাদের তো রাজনৈতিক মানুষ, তারা রাজনীতি তো করবেন। ফলে তা একটা জিনিস তো মেনে দেখেছেন নিশ্চয়ই, যতগুলো প্রেস কনফারেন্স বলতে যা বোঝায় যেগুলো হয়েছে, সেগুলোতে কোথাও কিন্তু আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিএনপি কে কোনো আক্রমণ করেন। আক্রমণ করেছেন ইউনূস এবং সন্ত্রাসবাদীদের, সেখানে জামায়াত ইসলামের নাম হয়নি। কিন্তু সেটা শেখ হাসিনার আপনি ইন্টারভিউ দেখুন, সেদিনের অডিও বার্তা যেটা উনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দিয়েছিলেন, তাতেও কিন্তু বিএনপি নাম উচ্চারণ বিএনপি সম্পর্কে কোনো কথাই তিনি কিন্তু বলেন। এই ভিয়নের ইন্টারভিউতে আমি দেখলাম তিনি কিছু তার ব্যাখ্যা করেছেন বিএনপি সম্পর্কে, একটা তারেক জিয়া সম্পর্কেও একটা ব্যাখ্যা আছে তার। 17 বছর সে স্বেচ্ছায় নির্বাসনে ছিল আর কি। কিন্তু সেখান থেকে কিন্তু সে রাজনীতি করে গেছে, সেটাও তিনি বলেছেন আর কি। তো এখন ফলে স্বাভাবিকভাবেই আমার ধারণা যে, যদি আমি এটা নির্দিষ্ট কোনো তথ্য কিছু নেই, এরকম বলা যাবে না। আমি কোনো দায়িত্ব নিয়ে বলছি না যে এরকম ভারত চাইছে, মানে সুইপিং কমেন্ট করাটা ঠিক হবে না। কিন্তু এটা ঘটনা, যে এটা হলে আমার মতে হয় ভারতের পক্ষে ভালো নয় কি, বা ভারতবাসীর পক্ষে একটা স্বস্তির বিষয় নয় কি? বাংলাদেশে একটা স্বাভাবিক ছন্দের গণতান্ত্রিক রাজনীতি ফিরে এলো, সেটাই তো বাংলাদেশের মানুষের চাওয়া উচিত। বাংলাদেশের মানুষ কি চান, যদি ওইটা জোর করে বলেন যে তারা আওয়ামী লীগকে চান না, সেই না চান যেটা, সেটা তো প্রমাণিত হবে একমাত্র আওয়ামী লীগকে রাজনীতি করতে দিয়ে ভোটের নিরিখে বিচার করা, আওয়ামী লীগকে মানুষ চায় কি চায় না। আপনি দূর থেকে সিদ্ধান্ত, ধরুন আমি তো বলি 71-এ যখন মুক্তিযুদ্ধ, সেই সময় তার আগেও যে ভোট হয়েছিল, তারপরেও যে ভোট হয়েছিল, সেই ভোটে 25 থেকে 27% মানুষ বঙ্গবন্ধুর বিরুদ্ধে ভোট দিয়েছিল। তারা তো ছিলেন সেখানে, তারা তো ছিলেন না তা তো নয়। সংখ্যাটা তাদের কম ছিল, সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছে। ফলে এই আজকে আওয়ামী লীগকে, যেটা বৃহত্তম দল, তাকে বাদ দিলে সেই গণতন্ত্রটা সঠিকভাবে, এবং যে সরকার তৈরি হবে সেই সরকার কিন্তু আমার মতে অস্থায়ী হবে, বাংলাদেশের স্থিতিশীলতা থাকবে না, এটা ঘটনা। এবং ভারত সরকার চেষ্টা করতেই থাকবে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার, কারণ বাংলাদেশের ভেতরে সরকারে এবং একজন সাবেক সেনাপ্রধান, উনি আবার শেখ হাসিনার আমলেরই সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া, তিনি মানে বলেছেন, সেটাও শিরোনাম হয়েছে, যে ভারত সরকার একরকমের পুনর্বাসিত করার চেষ্টাটা করেই যাচ্ছে। সেটা কি ভারত সরকার একরকম করেই যাবেন? আর শেখ হাসিনার সাক্ষাৎকারে সরাসরি প্রশ্ন করা হয়েছিল বিএনপি বা তারেক রহমানকে কি বিশ্বাস করা যায়, উনি তখন কিন্তু আবার বলেছেন যে এই যে বিএনপি মানে স্বল্প মেয়াদী স্বার্থের জন্য প্রায়শই চরমপন্থীদের সঙ্গে বন্ধুত্ব করে বসে। তিনি জয়শঙ্করের তারেক রহমানকে শোক জানাতে যাওয়ার বিষয়ে বলেছেন যে ভারত মানে খালেদা জিয়া তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি বাংলাদেশের রাজনীতির, কাজে সমবেদনা জানাতে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু ভারতের আসলে বাংলাদেশে একজন নির্ভরযোগ্য বন্ধু দরকার। মানে তিনি বোধহয় ইঙ্গিত করেছেন যে বিএনপি তো সেই নির্ভরযোগ্য বন্ধু হতে পারবে না। সেই সমীকরণগুলো মিলিয়ে ভারতের জন্যও আসলে আওয়ামী লীগকে ফেরানোটা অতি জরুরি হয়ে পড়েছে, সেই কারণে শেখ হাসিনা এতটা আত্মবিশ্বাসী বোধ করছেন কিনা? না, এটা তো শেখ হাসিনা এবং ভারত সরকারের মধ্যে কি আলোচনা হয়েছে তার মানে সেটা তো আমি সেখানে দরজা খুলে সেখানে ঢুকে শুনিনি, বলতে পারবো না। কিন্তু আমার যেটা স্বাভাবিক বা বুদ্ধিতে যেটা মনে হয়, কমন সেন্স যাতে যেটা মনে হয়, এস জয়শঙ্কর বলেন কূটনীতি কমন সেন্স, সাংবাদিকতা রাজনৈতিক বিশ্লেষণও তো অনেক সময় কমন সেন্সই বটে। না, সব যেটা বাস্তব সেটা ভিত্তিতে একটা রণনীতি তৈরি করা, সেটা ঘটনা। দ্বিতীয়ত আপনি লক্ষ্য করে দেখবেন যে ক্রমাগত এখন নির্বাচনী প্রচারে বিএনপি এবং জামায়াতের মধ্যে কিন্তু পাল্টাপাল্টি তর্ক চলছে, এবং বিএনপি জামায়াত সম্পর্কে বিশেষ করে তারেক নিজে খুবই তির্যক মন্তব্য করছেন, আর জামায়াতও বিএনপি সম্পর্কে তির্যক মন্তব্য করছে। এটাকে আমি, ধরুন, অনেকে বলতে পারেন যে এটা দুজন আসলে একটা গটাপ খেলা, কিন্তু আমি গটাপ মানছি না। প্রকাশ্যে একে অপরকে গালাগালি দিচ্ছেন, তারা গটাপ কেন হবে? প্রত্যেকে বিএনপি চাইছেন যাতে একক সংখ্যাগরিষ্ঠতা সরকার করতে পারে, আর তার ফলে তারা জামায়াতকে যে দূরে রাখছেন, এটা গোটা বিশ্বের কাছে আজকে প্রমাণিত, গোটা বিশ্ব দেখতে পাচ্ছে।
যে জামায়াতের সঙ্গে কোনোই সম্পর্ক নেই, জামায়াতের সঙ্গে এমনকি কোনো আসনে গোপন সমঝোতা হয়েছে এমন কোনো তথ্য বাংলাদেশের সাংবাদিকরা আমাদের অন্তত বলেননি। সেই কারণে আমার মনে হয় বিএনপিও মনে করেন যে তাদের যদি সত্যি ক্ষমতায় আসতে হয় এবং ক্ষমতায় জেতার পর যদি বাংলাদেশকে আবার যদি আর্থিক প্রগতির পথে নিয়ে যেতে হয়, তাহলে সেক্ষেত্রে ভারতের সহযোগিতাটা জরুরি। ফলে ভারত যেটাতে সন্তুষ্ট হতে পারে সেই ধরনের, আমি যেটা বলছি কিন্তু আমরা ভারতীয়রাও চাইবো যে বাংলাদেশ ছাড়া ভারতেরও সম্ভব নয়। এবং যেটা জয়শঙ্কর বলেছিলেন সেইবারে গিয়ে তারেক জিয়াকে, যে ভারতের প্রগতির অর্থ হচ্ছে তার সুফলটা বাংলাদেশ পাবে বা পেয়ে এসেছে। সুতরাং সেইটা তিনি স্মরণ করিয়ে দিয়েছিলেন। ফলে আমার নিজের ধারণা হচ্ছে আপনি যেটা বলছেন এটা তলে তলে চেষ্টা হচ্ছে কি হচ্ছে না বলবো না, কিন্তু ঘটনা হচ্ছে যে একটা স্বাভাবিক রাজনৈতিক দল, ভারত চাইলেই তো হবে না, বাংলাদেশের মানুষকেও তো চাইতে হবে তারা আবার আওয়ামী লীগ গ্রহণ করবে। ফলে সেটাও তো একটা দেখার বিষয় আছে। আমার মনে হয় নির্বাচনের পর পরিস্থিতি যদি, আবারও বলছি যদি নির্বাচন হয়, আপনাদের নির্বাচনে তো একটা জটিল ব্যাপার আছে, হ্যাঁ ভোট না ভোট। হ্যাঁ ভোটের পক্ষে ইউনূস এবং তার যারা সাঙ্গপাঙ্গ চেলা সাঙ্গাতরা তারা প্রচার করছেন, এবং এই হ্যাঁ ভোট পাস হলে কি কি হবে সেই প্রতিক্রিয়াটা আমাদের বিভিন্ন আইনজ্ঞদের সঙ্গে আপনি পরামর্শ যদি করেন তাহলে অনেক ভালো জানতে পারবেন। জুলাই সনদে হ্যাঁ হলে কি কি বাংলাদেশে পরিবর্তন হবে। আমার নিজের ধারণা বাংলাদেশে একটা অন্য নামে বাকশাল হবে আর কি, কিন্তু অন্য নামে। কিন্তু ওটা আমার ধারণা, আমি ভুল হতে পারি, কিন্তু সেটা জন্য বলছি কোনো সংবিধান বিশেষজ্ঞ যদি ওটা ব্যাখ্যা করেন সেটা অনেক ভালো হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে সঙ্গেই যারা জয়লাভ করবেন তারা সরকার গঠন করতে পারবেন কিনা, জুলাই সনদের কিছু ধারা আছে যে ধারাতে যেগুলো আগে বাস্তবায়ন করতে হবে। ওই সংবিধান সভা নামক একটি সভা হবে যেখানে সাংসদরা থাকবেন, কিন্তু সরকার নয়। প্রথমে একজন সভাপতি হবেন, তার একজন উপসভাপতি হবেন, স্পিকার ডেপুটি স্পিকার নয়। ফলে তারা এবার সেই হ্যাঁ ভোটের যে সুপারিশগুলো যেটা পাস হয়ে এলো সেটাকে রাখল করবে। বাংলাদেশে অতীতে যতগুলো রেফারেন্ডাম হয়েছে, এর জিয়াউর রহমানের সময় হয়েছে, তিনি 100 ভাগ ভোট পেয়েছিলেন। এরশাদও পেয়েছিলেন 90-95%, কিন্তু টাইম ম্যাগাজিন লিখেছিল আসলে 20% মানুষ ভোট দিয়েছিল, কিন্তু ওটাকে জোর করে 96 দেখানো হয়েছিল। এবারে কি হবে না হবে সেটা আগাম ভবিষ্যৎবাণী করছি না, সেটা ভোটের দিন দেখলেই বুঝতে পারবো। যে তবে হ্যাঁ ভোটটাকে পাশ করানোর জন্য সর্বশক্তি প্রয়োগ করবেন ইউনূস, এ বিষয়ে কোনো সন্দেহ নিশ্চয়ই তার কোনো স্বার্থ আছে। হ্যাঁ ভোটের পরে ইউনূসের শাসনটা বা একটা নতুন ধরনের সরকার যদি দীর্ঘ সময় থাকেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা যদি বিলম্বিত হয় কিংবা জামায়াতে ইসলামী আসে, তাহলে মানে কি ঘটতে পারে সে বিষয়ে ভারতে কি আলোচনা বা ভারতের কি মানে স্ট্র্যাটেজি থাকতে পারে, কৌশল থাকতে পারে? জামায়াতে ইসলামী আসলে কি হবে এ ব্যাপারে কোনো প্রস্তুতি আছে? না না, প্রস্তুতি মানে তখন বাস্তব অবস্থা মেনে চলতে হবে। আফগানিস্তানে তো তালিবানরা শাসন করছে, তাকে তো রেড কার্পেট ওয়েলকাম করা দেওয়া হয়েছে, সেটা তো বাস্তব অবস্থা ভিত্তিতে দেখা যাবে। কিন্তু আপনি যেটা বলছেন যে প্রথম কথা, ইউনূসের প্রেস সচিব ঘোষণা করেছেন তিনি মার্চ মাসে জাপান সফরে যাবেন। 12ই ফেব্রুয়ারি যে ভোট হয়ে যাবে, তিনি কি সাবেক উপদেষ্টা হিসেবে যাবেন তা নয়, তিনি যাবেন প্রধান উপদেষ্টা হিসেবে। তার মানে এই ব্যবস্থাটা থাকছে 12ই মার্চের পর, মার্চ পর্যন্ত থাকছে, সেই হিসেবেই তিনি যাচ্ছেন। কিন্তু এবং তিনি লাগাতার রোজ যে চুক্তি হচ্ছে, স্বাক্ষর হচ্ছে, চীনের সঙ্গে ড্রোন চুক্তি স্বাক্ষর হচ্ছে, সবই তো বর্তমান সরকার করছে। যে সরকারকে দেখে কখনো মনে হচ্ছে আপনার একটা অস্থায়ী সরকার? সরকার তো নিয়মিত সরকারের মতো কাজ করছে, বাকি বাংলাদেশের মানুষ নীরবে সব দেখছে, এইটুকুই বলতে পারে, আর কি বলবো। কিন্তু দ্বিতীয় কথা যে আপনি যেটা বললেন, এই জুলাই সনদের একটা লাইন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। অন্য মুক্তিযুদ্ধ দাবি সনদ ইত্যাদি সেগুলো পরিবর্তন হবে, আমি ওটা নিয়ে বলছি না, ওটা তো স্বাভাবিক হতেই পারে। কিন্তু যেটা হবে সেটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো। তাহলে রাষ্ট্রপতি কে হবেন? রাষ্ট্রপতি কি চুপ্পুই থাকবেন, নাকি অন্য কেউ হবেন, নাকি ইউনূস হবেন রাষ্ট্রপতি? সেটা কি বিএনপির সঙ্গে কোনো ডিল আছে? সেটা আমরা জানি না। বাংলাদেশের সাংবাদিকরাই আমাদের আলোকপাত করতে পারে, কিন্তু বাংলাদেশের সাংবাদিকরা আলোকপাত করতে পারবেন না, কারণ তারা জানলেও সঠিক কথা সাহস করে বলতে পারবেন না, বলা সম্ভব নয় তাদের পক্ষে।
আমি আপনার মাধ্যমে অনুরোধ জানাচ্ছি, দয়া করে আমাকে কানে কানে জানিয়ে দেবেন আপনাদের বিশ্লেষণ। আমি কিন্তু অবশ্য পেয়েছি যে, এবং অনেকেই বলছেন যে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন ইউনূস, মানে জুলাই সনদে রাষ্ট্রপতি হিসেবে যেরকম ক্রাইটেরিয়া গুলো সেট করা হয়েছে যে একটা অরাজনৈতিক ব্যক্তির হতে হবে, তিনি আবার কি কি ক্ষেত্রে কি কি ক্ষমতা বাড়ছে সেগুলো যেভাবে নির্ধারণ করা হয়েছে, মনে হচ্ছে জুনেই অনেকে বলছেন তারেক রহমানের সঙ্গে সে বিষয়ে কথা হয়ে গেছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে পরিস্থিতিটা কিভাবে পাল্টে যেতে পারে? মানে জামায়াতে ইসলামীর ক্ষমতায় আসা তো একটা না, বড় পাল্টে তো যাবেই না, বরঞ্চ জামায়াত ইসলামীর আসল প্রতিনিধি তো ইউনূস। জামায়াত ইসলামী, শিবির বা এনসিপি তারাই তো নিয়ে এসছেন না ইউনূসকে। আপনি সুতরাং ইউনূস থাকলে তাদের সুবিধা, এবং তারা কোনো অখুশি কিছু হবেন না। তারা সেই ব্যবস্থাটা খুব সহজেই বাস্তবায়ন করবে যদি বিএনপি ক্ষমতায় না আসে, জামায়াত ক্ষমতায় আসে। এবং সেক্ষেত্রে ইউনূস এবং জামায়াতের যে সমীকরণ, সেটা কোনো গোপন আলোচনার প্রয়োজন নেই, কারণ ওদের আদর্শগত মিল আছে। ফলে সেই কারণে কোনো অসুবিধা হবে না। এবং জামায়াত যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা করতে চায়, আপনি জানি না দেখেছেন কিনা, আল জাজিরাতে একটা আমির একটা ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউতে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার নারীর ক্ষমতায়ন সম্পর্কে কি মত। তিনি যা বিশ্বাস করেন তাই বলেছেন। আপনার দলে একজনও নারী প্রার্থী হতে পারেননি, বলেন না, পারেননি, হবে না। তিনি কিন্তু অকপটে স্বীকার করেছেন যে জামায়াত এলে সমাজে নারীর ভূমিকা কি হবে, নারী কোথায় থাকবে, সে বিষয়ে কিন্তু তিনি কোনো তঞ্চকতাও করেন। তিনি যা তার বিশ্বাস করেন সেটা বলেছেন। সেই হিসেবে তাকে আমি শ্রদ্ধা করে আনাই যে তিনি সত্য কথাটা বলেছেন যে কারণ নারীর জামায়াতের ক্ষমতায়ন হবে না। গঠনতন্ত্রে সেটা লেখা আছে এবং তারা বিশ্বাস করেন না যে জামায়াতের, মানে এই যে বলছেন বটে যে আগামীতে তারা নারীদের দেবেন মনোনয়ন, কিন্তু নারীরা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করবেন এটা তাদের আদর্শগত সমস্যা আছে। না, তাহলে তো এবারই দিতে পারছেন, আবার আগামী নির্বাচন কেন? কি সমস্যা? আগামী নির্বাচন কেন? আবার এই নির্বাচনে দিতে অসুবিধা কি ছিল? দ্বিতীয়ত আমি বলছি এই কারণে যে আমি আল জাজিরার ইন্টারভিউ দেখলাম আর কি, যে ইন্টারভিউতে উনি এই কথাগুলো বলেছেন আর কি। সেটা সমস্ত খুবই মানে বেশ একেবারে চিত্তাকর্ষক। পরিষ্কারভাবে জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রেই আসলে লেখা আছে যে নারী কতটুকু রাজনীতি করতে পারবেন, কতটুকু নেতৃত্বে যেতে পারবেন, এবং জামায়াতে ইসলামীর আমির তো সে কথাটাও বলেছেন। নবনীতা চৌধুরী ভবিষ্যতে বাংলাদেশে এসে কোনো শো করতে পারবে কিনা সন্দেহ আছে আমার। জামায়াত ক্ষমতায় এলে এই শো বন্ধ হয়ে যাবে। তা নাহলে আমি তো জামায়াতকে বলবো ঘোষণা করতে যে না, কোনো অসুবিধা নেই, তারা শো করতে পারবে। সমস্ত মহিলা অ্যাঙ্কারদের চাকরি চলে যাবে। খুবই দুর্ভাগ্যের বিষয়। আমি আপনাকে কূটনীতি আপনার প্রধান বিষয়, আমি যেই বিষয়টা নিয়ে প্রশ্ন করে শেষ করতে চাই সেটা হচ্ছে যে আমি এক রকমের সমীকরণ করি যে ট্রাম্প প্রশাসনের যে ব্যক্তিদেরকে ট্রাম্প এই অঞ্চলে বসিয়েছেন, বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত এসেছেন, ভারতে রাষ্ট্রদূত হয়েছেন এবং এই দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ সহকারী হয়েছেন সার্জিও গোর, কিংবা দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর, যার কিনা জিহাদ কি করে আসলে সন্ত্রাসবাদ রপ্তানি করে এবং তার পেছনে পাকিস্তান কিভাবে ভূমিকা রাখে সেটা তার মূল গবেষণার বিষয়। এই সব ব্যক্তিবর্গ যখন আছেন, তুলসী গ্যাবার্ড যখন আছেন, তখন ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোনো চরমপন্থী সরকারের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র দাঁড়াবে কিনা এবং দাঁড়ানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আসলে ভারতকে রুষ্ট করবে কিনা, এই প্রশ্নটা আমি আপনাকে করতে চাই। আমি মেলাতে চাই আমার সমীকরণের সঙ্গে আপনারটা মেলে কিনা। না, আমার যেটা মনে হয় যে ভারতের উপর একটা চাপ তৈরি করার জন্য তারা বাংলাদেশে একটা চরমপন্থী সরকার এলেও আপত্তি নেই, তারা আপত্তি করবেন না। আর আপনি যদি শুনে থাকেন যে ব্রিটিশ হাই কমিশনার তার কোনো ম্যান্ডেট ছাড়াই তিনি যে ভারতে এলেন এবং ভারতে এসে তিনি বাংলাদেশ নিয়ে আলোচনা করলেন, তার আলোচনার যেটা নির্যাস আপনাকে হয়তো কেউ বলে থাকবে, অনেকটাই আমি জানতে পেরেছিলাম বলে আমি অনেককে বলেছিলাম আর কি। তারা কেউ কেউ বিভিন্ন এই ধরনের টক শোতে বলেওছেন। সেটা আমারই সূত্র থেকে পাওয়া, আমি যা যদি জেনেছি সেটা হচ্ছে তাদের ঝোঁকটা কিন্তু জামায়াতের দিকে। তারা এই কথাও বলেছেন যে জামায়াতের আগের জামায়াত নেই। যখন প্রশ্ন করা হয়েছিল যে মহিলাদের সম্পর্কে তাদের যে ধারণা, সেটা শুনে এবছর ওগুলো ভোটের জন্য বলতে হয় তাদের কনস্টিটিউয়েন্সিকে, মনে হয় না তারা সেরকম কিছু করবে। ঝোঁকটা কিন্তু জামায়াত একটাই কারণে, যে জামায়াত শৃঙ্খলাবদ্ধতা,
জামায়াতের আমির যেটা বলবেন সেইটা জামায়াতের নিচু তলার শেষ কর্মী পর্যন্ত সেটা মানবে, কারণ তিনি তো আল্লাহর নির্দেশে দেবেন, ফলে সেটা মানবে। ফলে জামায়াত অনেক কাজ এই আমেরিকা বা যেটা কিছুটা ইউনূস শুরু করে দিয়েছেন করা, সেই জামায়াতের কিছু কাজ জামায়াত থাকলে যেটা সুবিধা, সেটা একটা রাজনৈতিক দলের যে কিছু বাধ্যবাধকতা থাকে, তাদের কিছু কনস্টিটিউয়েন্সি আছে, আওয়ামী লীগই বলুন বিএনপি বলুন, তাদের মধ্যেও অনেকে নানা ধরনের মতবাদে বিশ্বাস করেন। সেক্ষেত্রে অনেক কিছু তারা তো বারবার ৭১-এর কথা বলছেন তারেক রহমানরা, সেই ৭১-এর তো বিরুদ্ধে আমেরিকা ছিল। ফলে সেক্ষেত্রে আমার মনে হয় খুব কাছের সহজ বন্ধু হলো চরমপন্থী, আর আমেরিকা চরমপন্থীদের সঙ্গে সবসময় আত্ম দিয়েছে। মূল উদ্দেশ্য হচ্ছে দেশগুলোকে দুর্বল করা, দেশগুলোকে অস্থিতিশীল করা, যাতে এক কথায় সহজ বাংলায় বলা যায় যে লুটে পুটে খাওয়া যায়। যেভাবে গোটা বিশ্বে তাদের যে রণনীতি, তাদের যে আউটলুক, বিশ্ব দর্শন, সেই দর্শনটাই হচ্ছে উন্নয়নশীল দেশগুলোকে কিভাবে ব্যতিব্যস্ত করে রাখা যায়। এই জন্য তারা চরমপন্থার সাহায্য নিয়ে, আপনি আটলান্টিক পেরিয়ে সেখানে তো একটাই ঘটনা ঘটে গিয়েছিল, ওসামা বিন লাদেনের। তাছাড়া তো তেমন কোনো ঘটনা ঘটে না। কিন্তু আমাদের এখানে তো অহরহ বিস্ফোরণ হয়, অহরহ জঙ্গিরা হানা দেয়, যে বাংলাদেশি হলি আর্টিজানও হয়, বাংলাদেশেই হয়, ভারতেই হয়, দক্ষিণ এশিয়ায় হয়। কারণ এই দেশগুলো প্রত্যেকটা মাথা উঁচু করে দাঁড়াবার একটা চেষ্টা করছে। সেগুলোকে দুর্বল করার একটা প্রক্রিয়া তাদের নিজস্ব রাষ্ট্রের নীতি। সেক্ষেত্রে তারা সাহায্য তো পাকিস্তানের না। পাকিস্তান তো একটা সবাই জানে একটা ফেল স্টেট। সেই ফেল স্টেট যাদের কোনো কিছু করার কোনো ক্ষমতা নেই, তাদের ঘাড়ে বন্দুক রেখে বা তাদের দিয়ে সমস্ত কাজ করেন, তারাও মনে প্রাণে তারা চান বাংলাদেশকে একটা বাফার স্টেট হিসেবে ইউজ করতে, তার মাধ্যমে তাদের ৭১-এর দুঃখ যাতে তারা ভুলতে পারে। কাজেই ট্রাম্প প্রশাসন আর বাইডেন প্রশাসনের সেদিক থেকে নীতিতে কোনো পরিবর্তন হবে না বলছেন। মানে সারা কুক হচ্ছেন পিটার হাস আমলের বন্ধু, মানে তারা শেখ হাসিনাকে নামিয়ে একটি জামায়াতে ইসলামী ঘনিষ্ঠ সরকার প্রতিষ্ঠার জন্য খুবই তৎপর ছিলেন, ইউনূস সাহেবকে তারা নিয়ে এসেছেন। কিন্তু বলছেন যে ট্রাম্প প্রশাসন আসাতেও তাতে কোনো পরিবর্তন হবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, এবং সারা কুক আমি জানি ওই গোল টেবিল বৈঠকে তিনি শেখ হাসিনা সম্পর্কে অত্যন্ত কটু মন্তব্য করেছেন, একবার নয় ২-৩ বার। যে কথাগুলো বাংলাদেশে অনেক লোক জামায়াতের রাজা বলছেন, ফ্যাসিবাদ ইত্যাদি, তিনি বোধহয়, আমি ঠিক যদি বলে মনে করতে পারি, আমার মনে হয় তিনি খুনি শব্দটাও ইউজ করেছিলেন হাসিনা সম্পর্কে। তো তার মনোভাব এইটা, সেটা জানা গেছে। সেটা আমি জেনেছি, মানে ভারত সরকারই জানে, ভারত সরকার জেনেছে, সেই কারণে বুঝতে পেরেছেন তারা যে তার, কিন্তু এটা কিন্তু না বাংলাদেশে তারা যেভাবে করতে পারেন, যখন তখন আমেরিকান রাষ্ট্রপতির ইচ্ছে হলো সন্ধ্যেবেলায় প্রধান বিচারপতির সঙ্গে চা খাবো, তিনি চলে গেলেন সেখানে। কিন্তু ভারতে এটা করা সম্ভব না। তিনি করলে ভারত পরের দিন তাকে পার্সোনা নন গ্রাটা ডিক্লেয়ার করবে এবং তাকে ভারত ছেড়ে চলে যেতে হবে। ভারতে এই আপনার ম্যান্ডেটের বাইরে কোনো কূটনীতিবিদ, ভিয়েনা কনভেনশন অনুসারে যে যে কূটনীতিবিদদের বলা আছে ডুজ অ্যান্ড ডোন্টস, সেইটা মেনে কেউ যদি লঙ্ঘন করেন তখন তাকে ভারত ছেড়ে চলে যেতে বলা হয়। এবং সেক্ষেত্রে ভারতে এটা করা যায় না। ভারতে প্রধান বিচারপতির সঙ্গে সঙ্গে আইলে মার্কিন রাষ্ট্রদূত, হ্যাঁ, রাষ্ট্রপতি ভবনে যখন সবাই আমন্ত্রিত ছিলেন সেখানে হয়তো তিনি আমন্ত্রিত ছিলেন, কিন্তু আলাদা করে এককভাবে গিয়ে পা ছড়িয়ে দিয়ে, আসলে কি জানেন, আমি শেষ কথা একটাই বলবো, সেটা হচ্ছে এরা এখনো না মানসিকতাটা ঔপনিবেশিক মানুষ, কালো চামড়ার মানুষকে সহ্য করতে পারে না। তাদেরকে গুরুত্ব দেন এই চরমপন্থীরা। সারা কুককে তো ভারত সরকার দেখা দেন নাই, ভারত সরকারের কোনো কর্মকর্তারা। আর না, অন্যদিকে না, বাংলাদেশের যে নতুন মার্কিন রাষ্ট্রদূত, তিনি কিন্তু বারবারই বলছেন যে যারা ক্ষমতায় আছে তাদের সঙ্গেও আমরা সাক্ষাৎ করি, মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষমতার বাইরের দের সঙ্গেও সাক্ষাৎ করেন, এবং ২০ বছর ধরে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে আমার যোগাযোগ আছে। যাতে একরকম যে কানাঘুষাটা ছিল যে আওয়ামী লীগের সঙ্গেও এদের আলাপ চলছে কিনা, সেটা একরকমের মানে একটা ভিত্তি পায়। না, তার কথা থেকে তো তিনি তো প্রায় যে ইঙ্গিত যেটা দিয়েছেন সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে, যেটা ছাপা হয়েছে বা আমি পড়েছি, তাদের তিনি আওয়ামী লীগের অস্তিত্বকে বলছেন এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, কোন দল নির্বাচনে অংশগ্রহণ নেবে কি নেবে না। তো তিনি যোগাযোগ রাখছেন কি রাখছেন না সেটা তো তিনি ওইভাবে আর বলেননি, আমার ধারণা রাখছেন না। এটা এটা তো আমি উনি যেটা বলেছেন সেটা তো ভারতেরও ঘোষিত নীতি, বাংলাদেশের মানুষ যাকে ক্ষমতায় আনবেন তার সঙ্গেই ভারত সরকার কাজ করবে বা সহযোগী
যাই হোক একটা উভয় পক্ষ মিলে করবে। ভারতের নরেন্দ্র মোদী সর্বশেষ যে সফর, সেই সফরের সময় তিনি তো খালেদা জিয়ার সঙ্গে সম্ভব যেটাতে সীমান্ত চুক্তি তিনি ওখানে হ্যান্ড ওভার করলেন, সেখানে তো খালেদা জিয়ার সঙ্গেও তিনি দেখা করেছেন। করেনি কি না, তারপরে সুষমা স্বরাজ প্রথম এসেছিলেন 14 সালে, তখনও খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন। ভারতের সবাই তো দেখা করেন, খালি একটাই গোলমাল বেঁধে গিয়েছিল 2013 সালে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যাওয়ার সময় তিনি সাক্ষাৎকার চেয়েও আসেননি, বয়কট করেছিলেন, যার ফলে ভারতে একটু অসন্তোষ দেখা যায়। এটা তো প্রণব মুখার্জি বলে নয়, ভারতের রাষ্ট্রপতি, সাংবিধানিক প্রধান, তাকে প্রায় কার্যত অপমান করা হয়েছিল, একটা সম্পর্কে চিড় ধরেছিল। এই যে শেখ হাসিনা 5 দফা ঘোষণা করলেন বা একটা জনপরিসরে উপস্থিত হলেন, মানে নিরাপত্তার কারণে তিনি ভিডিও বার্তায় হাজির হতে পারেন নাই, কিন্তু তিনি যে একটা জনপরিসরে উপস্থিত হলেন, সাংবাদিকদের সামনে উপস্থিত হলেন, সেটা আসলে কি বার্তা দেয়? এটা একটা ফ্রন্টাল অ্যাটাক বলতে পারেন ইউনূস সরকারের উপরে, কারণ এতদিন তিনি কোনোদিনও কোনো প্রেস কনফারেন্স করেননি। এটা যদিও এনার অডিও বার্তা, উনি কিন্তু সেখানে ছিলেন, মানে শি ওয়াজ ওয়াচিং যা যা হচ্ছিল। আর সবকটা গণমাধ্যম ছিল, ভারতীয় গণমাধ্যম ছিল, বিদেশি গণমাধ্যম, মানে আপনি যেখানে আগে কাজ করতেন বিবিসি ছিল, ডয়েশ ওয়েলে ছিল, ডয়েশ প্রেস এজেন্সি ছিল, সবাই ছিল। তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস যে উনি পৃথিবীর গণমাধ্যমের সামনে উনি এসে বলছেন যে এই পাপেট রেজিমকে এবার বদলাতে হবে, এবং উনি বলছেন, বিশেষ করে বলছেন যে এরা দেশকে বেঁচে দিচ্ছে। উনি নাম নেননি, কিন্তু অবভিয়াসলি উনি আরাকান করিডর, চিটাগং পোর্ট, চাইনিজদের যে এয়ারপোর্টগুলো দিয়ে দেওয়া হচ্ছে সেগুলোর সম্বন্ধে বলছেন। তো এই কথাগুলো উনি বলছেন, বিশেষ করে যে মহিলাদের, মাইনরিটিসদের, আওয়ামী লীগের লোকেদেরকে বিশেষ করে অ্যাটাক করা হচ্ছে, কিন্তু আদারওয়াইজও একটা কেওটিক সিচুয়েশন বাংলাদেশে, কারুরই জান মাল ঠিক নেই, কারুরই মানে বলতে পারেন নাথিং ইজ সেফ। তো এটা খুব স্ট্রং একটা মেসেজ বলতে পারেন ওনার তরফ থেকে। ওনার সঙ্গে ফর্মার ফরেন মিনিস্টার মোমেন সাহেবও ছিলেন, তিনিও ভিডিও লিঙ্কে ছিলেন, আরাফাতও ভিডিও লিঙ্কে ছিল, এবং নফেল ফিজিক্যালি প্রেজেন্ট ছিলেন, তার সঙ্গে একজন হিউম্যান রাইটস এর লোক ইউএসএ থেকে চিনি ছিলেন, প্লাস থিয়েটার অ্যাক্টিভিস্ট একজন ছিলেন প্রাখী। তো এরা সবাই মিলে যেটা বললো যে আমাদের দেশের অবস্থা খুবই শোচনীয়, এবং দের ইজ আ নিড ফর আর inclusive election and a non-partisan government which will actually hold the election. এই কথাটা ওনা বারবার স্ট্রেস করলেন, বিভিন্ন লোকে এই একই কথা বারবার স্ট্রেস করলেন। এটা মনে রাখতে হবে আমাদের যে এর আগে দুটো জিনিস খুব শীঘ্রই হয়েছে। এক হচ্ছে সারা কুক, ব্রিটিশ হাই কমিশনার টু বাংলাদেশ, তিনি দিল্লি এসেছিলেন, অবভিয়াসলি তিনি একটা লবিং ট্রিপের জন্য এসেছিলেন, কিছু থিঙ্ক ট্যাঙ্কস আর কিছু রিটায়ার্ড ডিপ্লোম্যাট ইত্যাদি যারা ইনফ্লুয়েন্সিয়াল তাদের সঙ্গে দেখা করেছেন, এবং দেখা করে তিনি তার একই বার্তা যে ইউনূস সরকার ভালোই তো করছে, কেন আপনারা তাকে মানতে চাইছেন না, জামাত খারাপ ছেলে নয়, জামাত ইজ অ্যাকচুয়ালি এ লিবারেল ইসলামিস্ট পার্টি, যে কথাটা আবার আমেরিকানরা কিছু বাংলাদেশি সাংবাদিকদের বলেছিল, যেটার অডিও টেপ লিক হয়ে বা বিদেশের পেপারই বেরিয়েছে। তো এই জিনিসগুলোর পরে পরে এইটা এসছে। তো ইট ইজ ভেরি সিগনিফিকেন্ট যে এখন তিনি পরিষ্কার বলছেন যে এটা একটা ইউনূস সরকার ইজ আ পাপেট রেজিম, অন্যরা তাকে পিছন দিক দিয়ে চালাচ্ছে। উনি বলছেন যে জামাতিকরণ হচ্ছে বাংলাদেশের, এবং সেটা বাংলাদেশের জন্য ক্ষতিকারক, বাংলাদেশ তাতে রসাতলে যেতে পারে, সে কথাটা তো উনি বারবার বলছেন। উনি বলছেন ৭১-এর স্পিরিট যারা বিশ্বাস করে তাদের এখন রুখে দাঁড়ানোর দরকার, এটা শুধু আওয়ামী লীগের যুদ্ধ নয়, এটা ৭১-এর স্পিরিটের যুদ্ধ। তবে হ্যাঁ, একই সঙ্গে নফেল যেটা বলল যে তারা কোনো রকমের আর্মড রিভোল্টের কথা বলছে না, তারা চায় না কোনো সিভিল ওয়ার লাইক সিচুয়েশন হোক, আর্মির বিরুদ্ধে কোনো লোক দাঁড়িয়ে উঠুক, তারা চায় থ্রু সিভিল ডেমনস্ট্রেশনস এই সরকারের পতন ঘটাতে পারে। তো তার মানে ইটস আ লং হল, ইট ইজ নট গোয়িং টু হ্যাপেন ওভারনাইট, রাতারাত কিছুই হবে না। তবে ইলেকশন যেভাবে মানে ভায়োলেন্ট হয়ে যাচ্ছে সেটা নিয়েও তারা চিন্তিত, এই সব কথা নিয়ে তারা বলেছেন অবস্থান করলে।
এই যে 5 দফা দিলেন শেখ হাসিনা এবং 5 দফা মানে তিনি কিন্তু বাংলাদেশের সাহসী নারী পুরুষের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন, মানে তিনি তার অ্যাড্রেসটা করেছেন যে বাংলাদেশের সাহসী নারী পুরুষ, খেটে মানে অনেস্ট হার্ড ওয়ার্কিং নারী পুরুষ, তাদেরকে তিনি রিক্লেইম করতে বলেছেন দেশকে। কিন্তু তিনি আবার শেষে বলছেন, আপনি সারা কুকের ঘটনা বললেন, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের নানা তৎপরতার কথা বললেন, কিন্তু শেখ হাসিনা বক্তৃতায় বলছেন যে আপনারা যদি জেগে ওঠেন, আপনারা যদি ঐক্যবদ্ধ হন, আন্তর্জাতিক সম্প্রদায় আপনাদের সাথে আছেন। শেখ হাসিনা এই কথাটা কেন বলা প্রয়োজনীয় মনে করলেন বলে আপনার মনে হয় ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে? আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ইংল্যান্ডেও দু রকমের চিন্তাধারা আছে। এক রকমের চিন্তাধারা যারা ওই যে কুটা হয়েছিল যেটা অগাস্ট 2024 তাকে সমর্থন করেন, আর এক লোকের চিন্তাধারা যারা ভাবছে যে বাংলাদেশ ইসলামিস্ট একটা পথের দিকে হাঁটছে এবং দ্যাট ইজ ডেঞ্জারাস ফর দ্য ওয়ার্ল্ড, শুধু রিজন সাউথ এশিয়া রিজনের জন্য নয়, সারা পৃথিবীর জন্য ডেঞ্জারাস। আপনি দেখেছেন নিশ্চয়ই ব্রিটিশ পার্লামেন্টে অনেক এমপিরা প্রশ্ন করেছেন, বিভিন্ন রকমের কথা উঠিয়েছেন। প্লাস তারা দেখছে যে ভারতবর্ষ এতে খুশি নয়। ভারতবর্ষ একটা ইম্পর্টেন্ট পার্টনার ইংল্যান্ডের জন্য, ইউরোপিয়ান ইউনিয়নের জন্য, ইউএস এর জন্য, বিশেষ করে ইউএস এর জন্য যখন সে চায়নার মোকাবিলা করতে চাইছে, সেখানে কি সে বাংলাদেশের জন্য ভারতবর্ষের সঙ্গে ঝগড়া করবে? আমার মনে হয় না। সেখানে একটা আপোষ সমঝোতা কিছু না কিছু করবে, এবং সেইটাই উনি ইঙ্গিত দিচ্ছেন যে আপনারা ভাবছেন যে এরা সর্বশ্রেষ্ঠ, এদেরকে অনেকে সাপোর্ট করছে, তা নয়, এদেরও দিন ঘনিয়ে আসছে, সেই কথাটাই উনি মেসেজ বোঝা দেবার চেষ্টা করলেন। এই যে আপনি বলছিলেন যে মহিবুল হাসান চৌধুরী নওফেল আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, উনি বলেছেন যে তারা একটা বিক্ষোভের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে, মানে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে তারা ইউনূস সরকারের পতন ঘটাতে চান। মানে ক্রমাগতই মনে হচ্ছে কিনা যে 12ই ফেব্রুয়ারির নির্বাচনটা যে ইমিডিয়েট, আওয়ামী লীগ সেটা মনে করছে না, বরং তারা মনে করছে যে ইউনূস সরকারের পতন ঘটালেই একটা নির্বাচন হবে, সেটা মানে একটা মানে ক্রমে পরিষ্কার হচ্ছে কিনা। আর আওয়ামী লীগ ঠিক কিভাবে এত হামলা মামলার মধ্যে মানে বিক্ষোভ আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটাবে, এই প্রশ্নও তো বোধহয় সেখানে হয়েছিল। হ্যাঁ, হয়েছিল। তারা সেগুলোকে কিছু কিছু উত্তর দিয়েছে, পুরো সম্পূর্ণরূপে উত্তর দেয়নি। কিন্তু যেখানে আওয়ামী লীগের 1 লক্ষ লোক জেলে আছে, সে কথাটা ওনারা আগেও একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন। তা সত্ত্বেও আওয়ামী লীগের সমর্থন ওরা বারবার ক্লেম করে যাচ্ছে যে কখনো 40 বলছেন, কখনো 60 বলছেন পার্সেন্টেজ সমর্থন আছে বাংলাদেশে। আমি জানি না কত সমর্থন আছে, কিন্তু যদি ধরে নিলাম যেটা 25 কি 30%, যেটা বাংলাদেশে নর্মালি আওয়ামী লীগ হিস্টোরিক্যালি পেয়ে এসে থাকে, সেটাও যদি পেয়ে থাকে, বা যদি 20%ও পায় সমর্থন যদি এখনো আওয়ামী লীগের থাকে, সেটাও তো একটা বিরাট বড় সংখ্যা। সেটাও তো কিছু না হলে পরে 30-40 মিলিয়ন লোকের কথা বলছি আমরা। তো সেই সমর্থনের বেসিসে ওনারা এই কথাটা বোধহয় ক্লেম করার চেষ্টা করছেন যে আমরা একটা করতে পারি। আর ওদের ধারণা যে ইউনূস সরকার অ্যাকচুয়ালি এই যে দুটো ইলেকশন একসঙ্গে করছে, একটা হচ্ছে রেফারেন্ডাম, এবং সেই রেফারেন্ডামটা খুব কমপ্লেক্স, 78টা না কটা ক্লজেস আছে, তার জন্য একটাই ইয়েস বা নো। তো যেটাকে অনেকে ক্রিটিসাইজ করছে, কারণ তারা বলছে যে সরকার এই রেফারেন্ডামটাকে ভোটে ইয়েস করাবার চেষ্টা করছে। এটা কখনো হয় না। আমি যদি বলি আমি এই জিনিসটা রেফারেন্ডামে দিচ্ছি, তাহলে পার্টি বলতে পারে এটাকে সাপোর্ট করো, পলিটিক্যাল পার্টি, কিন্তু গভর্নমেন্ট বলতে পারে না এটাকে সাপোর্ট করো। যদি গভর্নমেন্ট বলছে, তার মানে ইন্টিমিডিয়েট করছে লোকেদের। ব্রেক্সিটের যখন রেফারেন্ডাম হয়েছিল ইংল্যান্ডে, তখন সরকার বলেনি যে আপনারা ব্রেক্সিটের বিরুদ্ধে বা ফেভারে ভোট দিন। পার্টি, পলিটিক্যাল পার্টি, লেবার আর কনজারভেটিভ আলাদা আলাদা অবস্থান নিয়েছিল। একজন বলেছিল যে আমরা সাপোর্ট করব যে ইউর মধ্যে থাকুক, আর একজন বলেছিল না, আমরা চাই ইউ থেকে বাইরে চলে যাক। কিন্তু সরকার এটাতে ইম্পার্শিয়াল ছিল। তো তাদের কথা হচ্ছে জিনিসটা উনি ইচ্ছে করে রেখেছেন যাতে একটা গন্ডগোল সৃষ্টি হোক এবং যাতে ইউনূস সরকার কন্টিনিউ করতে পারে। এখন যদি ধরে নিন জামাত এবং বিএনপির যুদ্ধ, তাতে যদি একটা স্টেলমেট হয়, সেটাকে ইউজ করতে পারে। এই অনেকগুলো ওনাদের চিন্তা আছে, ভাবনা আছে যে এইভাবে ইউনূস সরকার নিজেকে টিকিয়ে রাখতে পারে। কারণ বারবার অনেকেই বলছে যে ইউনূস সরকারকে 5 বছর দেওয়া উচিত, 10 বছর দেওয়া উচিত। সে কথাগুলো তারা শুনছেন এবং সেই কথাগুলো তারা মনে করছেন যে এটা ইউনূস সরকারেরই একটা চিন্তাধারা, একটা তারা একটা প্রক্রিয়া চেষ্টা করছে যাতে তারা থেকে যেতে পারে পার্টিতে। এবং তার মানে তাদের যুদ্ধটা মেইনলি ইউনূস সরকারের বিরুদ্ধে, এবং সেখানে তারা
বলছেন যারা যারা 71-এর স্পিরিটে বিশ্বাস করছেন তারা আমাদের সঙ্গে আসুন। মানে উনি আওয়ামী লীগের সমর্থকদের শুধু বলছেন না, উনি অন্য যে পার্টিরা যারা 71-এর স্পিরিট থেকে নিজেদেরকে ড্র করেন, নিজের ইন্সপিরেশন, তাদেরও বলছেন। তাহলে কি বিএনপিকেও বলছেন? সেটা কেউ জিজ্ঞেস করেনি, কিন্তু আমার ধারণা এই কথাটা বরাবরই চিন্তা দুপক্ষই করেছে যে কখনো কি আওয়ামী লীগ আর বিএনপিকে হাত মেলাতে হবে। এককালে মিলিয়েছিল, এরশাদের বিরুদ্ধে তারা মিলিয়েছিল। তো এখানেও কি ইউনূস এরশাদ হয়ে যাবে? এটাই কি তাদের ভয়? এটাই কি তাদের শঙ্কা? কারণ বিএনপি যদি আপনি দেখেন তার ইলেকটোরাল যে স্পিচেসে, একদিকে তো তারা ইন্ডিয়াকে গালাগাল দেওয়ার চেষ্টা করছে, সিলেটে গিয়ে বলছেন তারিক বাবু যে ভারতের এখানে জল ছেড়ে দিয়েছিল, পানি ছেড়ে দিয়েছিল, তখন কি হয়েছিল আমাদের। অন্যদিকে তিনি বলে যাচ্ছেন যে জামাত আমাদের অসুবিধা করছে, জামাত আমাদের ক্যান্ডিডেট দাঁড়াতে দিচ্ছে না, জামাতকে তিনি এক ঘা নিয়ে নিচ্ছেন, তিনি আওয়ামী লীগকে কিন্তু কিছু বলছেন না। তো এইটা একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট। এখন পলিটিক্যালি এটা কি, আপনি বাংলাদেশের লোক, আপনার বন্ধু বান্ধবরা বাংলাদেশে আছে, তারা বলতে পারবে বেটার যে অ্যাকচুয়ালি কি হচ্ছে তলে তলে। কিন্তু এখানে একটা মনে হচ্ছে একটা স্কোপ কোথাও থেকে যায়। জয়ন্ত রায় চৌধুরী হাত মেলানোর কথা যখন বলেছেন এবং তারেক রহমানের কথা মনে করিয়েছেন, তখন বরং এটা আমাকে খুব, আপনি এই ব্যাখ্যাটা, এই বিশ্লেষণটা আপনার কাছে শুনতে চাই যে তারেক রহমানের সঙ্গে হাত মিলিয়ে এলেন তার শোকের সময়ে এস জয়শঙ্কর গিয়ে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী গিয়ে, প্রধানমন্ত্রী মোদী একটা আবেগ ঘন ব্যক্তিগত শোক বার্তা পাঠালেন তারেক রহমানকে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চলে গেলেন বাংলাদেশ হাইকমিশনে। এই পরিস্থিতিতে মনে হয়েছিল ভারত বিএনপির ওপর ভরসা করছে, বিএনপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু নির্বাচনের মাত্র যখন 1 মাসও বাকি নাই, তখন এই যে বারবার প্রকাশ্যে আওয়ামী লীগের মন্ত্রীদের আসতে দেওয়া এবং শেখ হাসিনার একটা সাংবাদিক সম্মেলনের মতো মতবিনিময় সভায় হাজির হওয়া অডিও বার্তা নিয়ে, এবং ওই যে আপনি বলছেন যে পুরোটা সময় তিনি অনলাইনে সংযুক্ত থাকলেন, মানে একটা জনপরিসরে প্রথমবারের মতো শেখ হাসিনার হাজির হওয়া, ভারত সরকার কি বার্তা দিতে চাইছে? তারা আওয়ামী লীগকে সক্রিয় রাখতে চাইছে এবং স্পেস তৈরি করে দিতে চাইছে ভারতে? না না, প্রথমত ভারতবর্ষের ডেমোক্রেসি, এখানে আমরা কাউকে থামাই না কথা বলতে। দালাই লামা আছেন, দালাই লামা কথা বলছেন, আমাদের সঙ্গে তো চায়নার সঙ্গে সুমধুর সম্বন্ধ, তা সত্ত্বেও দালাই লামা তার বক্তব্য রাখছেন, সেটা আমরা পারমিট করি, এটাতে কোনো প্রবলেম নেই। আপনি আগেও বলেছি আমি যে নেপালের রাজা যখন এক্সাইলে ছিলেন তিনি ভারতবর্ষের ছিলেন, আবার যখন রানার আর এক্সাইলে এলো তারা ভারতবর্ষে এসে থাকলো। তো এগুলো তো ভারতবর্ষ বরাবর পারমিট করে আসছে, এটাতে তো কোনো অসুবিধা নেই। তবে প্রশ্রয় মনে হয় না আর কিছু দিয়েছে, এটা উনি একটা প্রেস কনফারেন্স করেছেন, আর এটা আওয়ামী লীগের ব্যানারেও করেননি, এটা ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের ব্যানারে হয়েছে, সেই জন্য কনসিকুয়েন্টলি আমার মনে হয় না ভারত সরকার এতে কোনো ইম্পর্টেন্স দিচ্ছে এটাকে। দ্বিতীয়ত হচ্ছে আপনি বলছেন যে ও আমরা মানে আমি তো নই, আমি তো নিশ্চয়ই সাংবাদিক মোটে, ভারত সরকার বিএনপিকে প্রাধান্য দিচ্ছে না। ভারত সরকার তো সবার সঙ্গে কথা বলতে রাজি আছে। আপনি খেয়াল করুন 2010-এ বেগম জিয়া যখন এসেছিলেন তাকে হেড অফ স্টেটের মতন সম্মান দিয়ে তাকে দিল্লিতে আনা হয়েছিল, এবং তাকে যা যা হেড অফ স্টেটকে দেওয়া হয় তাই তাই প্রোটোকল দেওয়া হয়েছিল। 2014-তে যখন নরেন্দ্র মোদী ঢাকা সফরে গেলেন, তখন কিন্তু তিনি শেখ হাসিনার নারাজগি থাকা সত্ত্বেও তিনি কিন্তু বেগম জিয়ার সঙ্গে দেখা করেছেন, সেই কথারই উল্লেখ উনি নিজের মেসেজে দিয়েছেন। জামাতের সঙ্গেও কথা বলতে ভারতবর্ষের কোনো আপত্তি নেই। জামাত যদি কথা বলতে চায়, জামাত তো লুকিয়ে লুকিয়ে কথা বলতে চায়, জামাত তো নিজের ডেলিগেশন পাঠিয়ে বলে যে এটার সম্বন্ধে পাবলিসিটি যেন না আসে। তারা তো লুকিয়ে কথা বলতে চায়, তারা তো প্রকাশ্য কথা বলতে চায় না। মাঝে মাঝে বলে ভারতবর্ষ সঙ্গে কি অসুবিধা আছে ইত্যাদি ইত্যাদি, আবার অন্য একটা কিছু বলে বসে। তো সেই দিকে ভারতবর্ষ তো জামাতের সঙ্গেও কথা বলতে রাজি আছে, কেউ তো আমরা কিছু বলিনি। তবে আমার মনে হয় না ভারতবর্ষ মনে করে, যেরকম অন্য কিছু কিছু দেশেরা মনে করে, যে জামাত একটা কি যেন বলে লিবারেল ইসলামিস্ট ফোর্স, সেটা হয়তো ভারতবর্ষের নাম মনে করতে পারে, কিন্তু জামাতের সঙ্গে কথা বলতে ভারতবর্ষ পিছপা হবে বা কথা বলবে না আমার কথা বলছেও তো। রণধীর জয়সওয়াল শেষ ব্রিফিং এ কিন্তু সাংবাদিকের প্রশ্নের জবাবে, যেহেতু জামায়াতের আমির বলেছেন যে ভারতও যোগাযোগ করছেন তাদের সঙ্গে, তখন গৌতম লাহিড়ী প্রশ্ন করেছিলেন বোধহয়, এবং রণধীর জয়সওয়াল বলেছেন যে কথা হচ্ছে, সকল দলের সঙ্গেই তাদের কথা হচ্ছে। কিন্তু আপনি
আপনি সারা কুকের প্রসঙ্গটা তুলেছেন জয়ন্ত রায়চৌধুরী। দেখেন, সারা কুক গেলেন সাউথ ব্লকে দেখা করতে, আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে দেখা করতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, এবং আপনি বলছিলেন জামাত খুব ভালো ছেলে, এই ব্যাপারটা বোঝাতে। তো জামায়াতে ইসলামীর প্রসঙ্গ, এই যে লিবারেল ইসলামিস্ট পার্টি, তারা এখন মধ্যপন্থী। আপনি দেখেছেন কিনা আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে জামায়াত নেতা আবু তাহের, সৈয়দ মোহাম্মদ তাহের, তিনি নিজেই করেছেন যে তারা নিজেদেরকে একটা মধ্যপন্থী ইসলামী দল হিসেবে পরিচয় করাতে চায়। তো সেই পরিচয় তুলে ধরতে যখন ব্রিটিশ রাষ্ট্রদূত গেলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করতে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ তো তার সঙ্গে সাক্ষাৎ করলেন না। ভারত তো তার মানে একটা বার্তা দিতে চাই যে বাংলাদেশে তারা ইসলামী দল ক্ষমতায় আসুক চায় না, এবং তারা আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসরে দেখতে চায়, বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রমে নির্বাচনে ফেরত চায়। এইটা তো খুব পরিষ্কার করছে ভারত। সেটার তো একটা নিশ্চয়ই কারণ আছে। না না, আপনি অনেকগুলো ইমপ্লিকেশনস ধরছেন। প্রথমত হচ্ছে সারা কুক ইজ আ ভেরি জুনিয়র ডিপ্লোম্যাট। তার সঙ্গে সাউথ ব্লকের লোকেরা দেখা করেছে কিনা আমি জানি না, কিন্তু সত্যি কথা বলতে তাকে কেন দেখা করবে? যেখানে ব্রিটিশ হাই কমিশনার আছে ভারতবর্ষে দিল্লিতে, এবং সে একজন সিনিয়র ডিপ্লোম্যাট, সে অলমোস্ট মন্ত্রীস্থানীয় লোক, সেখানে একজন জুনিয়র ডিপ্লোম্যাটের সঙ্গে কেন দেখা করবে? সেই বা কেন তবদিল করবে? তো এটা তো মানে ভারতবর্ষ যদি না দেখা করে থাকে কোনো বড় ব্যাপার নয়। আগেও তো ব্রিটিশ হাই কমিশনার যখন প্রণববাবু ছিলেন সরকারে, মনমোহন সিং এর সরকার ছিল, তখনও এসছিল, তারাও রোমিয়াটা কিছু বার্তা দিতে এসেছিল, তখনও তো তাদের সঙ্গে খুব একটা পাত্তা কেউ ভারতবর্ষ দেয়নি। কারণ ভারতবর্ষ সমানে সমানে কথা বলবে। ভারতবর্ষ সাউথ ব্লকের জয়েন্ট সেক্রেটারি বা অ্যাডিশনাল সেক্রেটারি বা সেক্রেটারিরা কেন একটা জুনিয়র ডিপ্লোম্যাট ব্রিটেন থেকে সে বাংলাদেশে বসে আছে তার সঙ্গে কেন দেখা করবে? এই কথাটা চিন্তা করাই বা কি করে হয়? আমরা কলোনি ছিলাম অনেক বছর আগে, এখন ভারতবর্ষের সঙ্গে কথা বলতে গেলে পরে একটু সিনিয়র লেভেলে কথা না বললে কি ভারতবর্ষ কথা বলবে? আমার তো মনে হয় না, প্রথমত। দ্বিতীয় নম্বর হচ্ছে ভারতবর্ষ, আমি যেটা বললাম যে ভারতবর্ষের সবার সঙ্গেই কথা বলতে রাজি আছে, এটা আমি অন্তত পক্ষে জানি। আমি অনেক সিনিয়র ভারতবর্ষের কূটনীতিবিদের সঙ্গে কথা বলেছি এবং তারা বলেছে যে আমরা তো কথা বলতে রাজি আছি, কথা ওদেরকে বলতে হবে। দ্বিতীয় কথা যেটা আপনি বলছেন যে আমির বললেন যে ভারত আমাদের কাছে এসছে, আমি যতদূর জানি গত 1.5 বছরে জামাতের বেশ কয়েকটা ডেলিগেশন ভারতবর্ষে এসছে, এবং তারও আগে যখন শেখ হাসিনা ছিল তখনও জামাত মাঝে মাঝেই লোক পাঠাতো, দূত পাঠাতো দিল্লিতে। তো দিল্লি দরবারে সব দেশ থেকেই আসে, এটা তো কোনো লজ্জার ব্যাপার নেই। বাংলাদেশ বা নেপাল বা শ্রীলঙ্কা শুধু নয়, আপনি দেখতেই পাচ্ছেন যে আমেরিকার থেকেও আসে। সার্গিও গোর এসে অন্য কথা বলে গেল, তার আগে অন্য কথা হলো, এখন ডোনাল্ড ট্রাম্প বলছে উই উইল হ্যাভ আ গুড ডিল। আপনি এটাও দেখতে পাচ্ছেন যে ইউরোপিয়ান ইউনিয়ন অলমোস্ট সই করে ফেলেছে আমাদের সঙ্গে ডিল, ব্রিটেন সই করে ফেলেছে, নিউজিল্যান্ড হয়ে গেছে, অস্ট্রেলিয়া হয়ে গেছে। তো এই যে জিনিসটা ভারতবর্ষ, একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে 1.4 বিলিয়ন লোকের একটা মার্কেট, $3 ট্রিলিয়ন, $3.5 ট্রিলিয়ন একটা মার্কেট, সেটাকে কে প্রত্যাখ্যান করবে? ভারত চায়নার সঙ্গে আমাদের এতগুলো ব্যবধান, এতগুলো আমাদের সঙ্গে ওদের মানে বলতে পারেন যেখানে আমাদের মন কষাকষি, বর্ডার কষাকষি আছে, কিন্তু চায়না আমাদের সঙ্গে ভালো থেকে ভালো সম্পর্ক রাখে। চায়না যত ভারতীয়দের ইনভাইট করে বিভিন্ন স্তরে নিয়ে যাচ্ছে সেটা ভাবাই যায় না। কেন রাখে? কারণ ভারতবর্ষ একটা ইম্পর্টেন্ট দেশ, ভারতবর্ষ একটা বড় দেশ, ভারতবর্ষের একটা বড় অর্থনীতি। কোনোদিন আপনি দেখেছেন জি জিনপিং মোদির সম্বন্ধে কিছু খারাপ কথা বলেছে? কোনোদিন দেখেছেন? কোনোদিন দেখেছেন যে নরেন্দ্র মোদী জি জিনপিং এর সম্বন্ধে কিছু খারাপ কথা বলেছেন? না। আরে আপনি সার্জিও গোরটোর মনে করালেন তো, ওই যে ট্রাম্প সাহেব তো সার্জিও গোরের শপথ অনুষ্ঠানে বলেছেন যে ভারতে গিয়ে মোদি আমার বন্ধু, সব কথা শুনতে হবে, কারণ ভারতে বিরাট মধ্যবিত্ত আছে, কাজেই বাণিজ্য বাড়াতে হবে, কাজেই নিশ্চয়ই সেটাই তো সকলের মূল লক্ষ্য। কিন্তু আমি যে প্রশ্নটায় আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যেতে চাই, আরেকবার চেষ্টা করি তারপর শেষ করি, যে ভারত আওয়ামী লীগকে এক রকমের শক্তিশালী রেখে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে মানে একটা তাদের একটা মানে আওয়ামী লীগের অবস্থানটা ধরে রাখতে চাইছে কিনা, এবং সেটাকে গুরুত্বপূর্ণ মনে করছে কিনা, মানে আওয়ামী লীগকে রেলেভেন্ট রাখা, সেটা বাংলাদেশের রাজনৈতিক পরিসরে সম্ভব না হলে দিল্লিতে ভারতীয় গণমাধ্যমের মাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমের মাধ্যমে আওয়ামী লীগকে একটা
শিরোনাম এবং রেলেভেন্সে রাখতে চাইছে কিনা, সক্রিয় রাখতে চাইছে কিনা? দেখুন, আমি তো ভারত সরকার কি ভাবছে বা কি বলবে বা কি করছে সেটা তো জানি না। আপনি সাংবাদিক কি ভাবছেন? আমি এইটুকু বলতে পারি যে ভারতবর্ষের যারা শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্কের লোক, যারা চিন্তা করেন, যারা ভাবনা করেন, কূটনীতিবিদ যারা আছেন, তারা যেটা ভাবেন সেটা হচ্ছে যে এখনো আওয়ামী লীগের যথেষ্ট সমর্থন আছে বাংলাদেশে, এবং আওয়ামী লীগকে যদি ইলেকশন থেকে বাদ রাখা হয় তাহলে যে গভর্নমেন্টটাই আসবে, যেই আসুক, তার পক্ষে একটা অসুবিধা থাকবেই, কারণ সে সবার মনোনীত সরকার হবে না, এবং তখন প্রবলেম থাকবে যে কিছু না কিছু গন্ডগোল হতেই থাকবে। সেই জন্য তারা বারবার বলে আসছে এটা ইনক্লুসিভ ইলেকশন করুন। আর যারা বলছে ইনক্লুসিভ ইলেকশন মানে সবাই ভোট দিতে পারবে, সেটা তো নয়। তারা বলছে যে ইনক্লুসিভ ইলেকশন তখনই হবে যখন সবাইকে চান্স দেওয়া হবে তার মনের মতন ক্যান্ডিডেটকে ভোট দেবার। আমি জোর করে একটা পার্টিকে বলবো যে এই পার্টিকে আমি ভোট দিতে পারবো না, একটা গোটা পার্টি দোষী হয়ে গেল, নয় মানলাম শেখ হাসিনা দোষী, ক্যাবিনেট দোষী, অমুক মন্ত্রী দোষী, ওয়াকারুজ্জামান দোষী। ওয়াকারুজ্জামানও তো আর্মির কমান্ডার ছিল, সেও তো যথেষ্ট রোল প্লে করেছিল স্টুডেন্ট আপরাইজিং এর বিরুদ্ধে, তাকে তো কিছু বলছে না কেউ। কিন্তু আমার কথা হচ্ছে এই যে ভারতের চিন্তা ভাবনা হচ্ছে এই যে যদি ধরে নিন বিএনপি কে বাদ রাখতো, তাহলে আওয়ামী লীগকে ইলেকশনে রাখতো, তাহলেও কি ভারত খুশি হতো? না, ভারত বলতো যে এতে অসুবিধা হবে, কারণ পরে গিয়ে যা অসুবিধা আওয়ামী লীগ ফেস করেছে সেই অসুবিধায় যে সরকারই আসবে সে ফেস করবে, বিএনপি কে যদি বাদ দেওয়া হয়। কাউকে বাদ না দিয়ে ইনক্লুসিভ ইলেকশন করাটাই ভারতবর্ষের। ভারতের বিরুদ্ধে অভিযোগই তো সেটা যে শেখ হাসিনা যখন বিএনপি জামাতকে বাদ রেখে নির্বাচন করলো তো তখন এত আওয়াজ তুললো না। কে বলেছে? একটা জিনিস প্রথমে আপনি বলুন যে শেখ হাসিনা কবে বিএনপি কে ব্যান করেছে? শেখ হাসিনা বলেছে ইলেকশন লড়ো, তারা ইলেকশন লড়েছে, কখনো কখনো লড়েনি, কখনো বলেছে না ইলেকশন রিগ, কেয়ারটেকার না হলে পরে ইলেকশন করবো না। শেখ হাসিনা সেখানে বলেছেন যে আমার কনস্টিটিউশন বদলে গেছে, আপনারাই বদলেছেন, তাই জন্য আমি করবো না কেয়ারটেকার গভর্নমেন্ট করে। এখন সেটা একটা ঝগড়া, কিন্তু বিএনপি ইলেকশন লড়তে পারত, এ কথাটা তাকে বারণ করা হয়নি। একবারই শুধু জামাতকে আফটার দ্য ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল যখন ওই ওদের যারা যারা নেতৃবৃন্দ ছিল তাদেরকে ফাঁসির হুকুম টুকুম হলো, তখন জামাতকে কিছুদিনের জন্য, এবং জামাত রিফিউজ করলো যে সে মানে তার যে এজেন্ডা নিয়ে নির্বাচন করলো 2018-তে, সেটার সময় একমাত্র জামাতকে শুধু রিফিউজ করা হয়েছিল। আদারওয়াইজ এই কথাটা বলা যে আওয়ামী লীগ বাদ দিয়েছে সেটা বলবো, আমি আওয়ামী লীগের হয়ে তো বলছি না, আমি তো আওয়ামী লীগের ডেফিনেটলি সমর্থক নই। আমি তো অনেক আগে লিখেছি যে শেখ হাসিনা ভুল করছে, 2024-এর গণঅভ্যুত্থানের আগে বলছি যে এটা জেনুইন স্টুডেন্ট রিভোল্ট ডেফিনেটলি ছিল। সেটা অন্যদিকে কোন দিকে চলে গেছে সেটা আলাদার কথা। বারবার বলে যাচ্ছি যে শেখ হাসিনা ভুল করছেন। ভারতের অনেক সংবাদপত্র বলেছে যে ভুল করছে। 2024-এর ইলেকশনটাকে অনেকেই বলে ক্রিটিসাইজ করেছিল ভারতবর্ষে, কিন্তু সে কথা আলাদা। কিন্তু এ কথাও আলাদা যে এখানে একটা পার্টি যেটা 30% সমর্থন তাকে বাদ দেওয়া হচ্ছে, মাইনরিটিসদের ভয় দেখানো হচ্ছে যে যদি তোমরা ভোট না দাও আমার ছাপে তাহলে তোমাদের দেখে নেব। অলরেডি আপনি যদি দেখে থাকেন এই যে কদিনের মধ্যে 10-15 দিনের মধ্যে 10 জন মারা গেছে, একজনকে মেরে ঝুলিয়ে পোড়ানো হয়েছে, এতগুলো ইনসিডেন্টস। আর তারপরেও বলে যাচ্ছে যে না এগুলো দিস আর নট কমিউনাল ইন নেচার, দে আর পলিটিক্যাল ইন নেচার। এগুলো কি? হাউ ক্যান উই অ্যাকসেপ্ট ইট? আপনাকে মনে রাখতে হবে যে ভারতবর্ষের এটা কিন্তু কনসিস্টেন্ট স্ট্যান্ড। নেহরুর সময় নেহরু লিয়াকত আলী প্যাক্ট হয়েছিল কারণ বারংবার মাইনরিটিদের উপরে আক্রমণ হয়েছিল। আপনার মনে আছে কিনা জানি না, তখনকার জিন্না এবং লিয়াকত আলীর ক্যাবিনেটে যিনি লেবার মন্ত্রী ছিলেন তিনি পালিয়ে এসেছিলেন ভারতবর্ষে, তিনি কিন্তু সমর্থন করেছিলেন পাকিস্তানকে, তিনি শিডিউল কাস্টদের নেতা ছিলেন বাংলাদেশে, তিনি সিলেটের প্লেবিসাইটে তিনি শিডিউল কাস্টদের বলেছিলেন যে আপনারা পাকিস্তানের হয়ে ভোট দিন। সেই লোকটা পালিয়ে এসেছিল কারণ সে দেখতে পেল যে তার বাড়ির লোক, তার আত্মীয় স্বজন, তার যত লোক আছে সবাইকে আক্রমণ করছে, গ্রামের পর গ্রাম জ্বালানো হচ্ছে।